আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফি ইউটিউব চ্যানেলে। গতদিন চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলা নিয়ে একটু আলোচনা করেছিলাম, মেইনলি ফলাফল গুলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আসলে চ্যাম্পিয়ন্স লিগের স্ট্যান্ডিং গুলা নিয়ে একটু আলোচনা করব এবং শেষ একটা ম্যাচ বাকি আছে, তো এই একটা ম্যাচে কি ফলাফল হতে পারে, টপ 8-এ কে কে থাকতে পারে এবং টপ 24-এ কে কে থাকতে পারে, এটা নিয়ে আমার একটা ছোট্টখাটো রিভিউ ভিডিও আসল কথা এটা দিব। তো স্ট্যান্ডিং নিয়ে আলোচনা করব। তো স্ট্যান্ডিং অনুসারে প্রত্যেকটা দলের স্ট্যান্ডিং অনুসারেই আমি গল্পগুলো আপনাদেরকে একটু আলোচনা করব। তো স্ট্যান্ডিং এর মধ্যে টপ 4 যারা যারা এই মুহূর্তে আছে সেটা হচ্ছে লিভারপুল 1 নম্বরে আছে, বার্সেলোনা 2 নম্বরে আছে, আর্সেনাল 3 নম্বরে এবং ইন্টার মিলান 4 নম্বরে আছে। তো ইংলিশ প্রিমিয়ার লিগের দুইটা দলই টপ 8 এর মধ্যে চলে আসছে। ইতালিয়ান দল 3টা টপ 8 এর মধ্যে আছে, স্প্যানিশ 2টা আছে এবং একটি জার্মান আছে, সেই জার্মানটি হচ্ছে বেয়ার লিভারকুসেন। টপ 8 এর 8টা দলের নামগুলো আগে বলে নিই। সেটা হচ্ছে 1 নম্বরে লিভারপুল 21 পয়েন্ট নিয়ে, 2 নম্বরে আছে বার্সেলোনা 18 পয়েন্ট নিয়ে, 3 নম্বরে আছে আর্সেনাল 16 পয়েন্ট নিয়ে, 4 নম্বরে ইন্টার মিলান তারাও 16 পয়েন্ট নিয়ে। তো আর্সেনালের গোল ডিফারেন্স হচ্ছে +12 এবং ইন্টার মিলানের গোল ডিফারেন্স হচ্ছে +7। অ্যাটলেটিকো মাদ্রিদ এবং এসি মিলান 5 এবং 6তম পজিশনে আছে। অ্যাটলেটিকো মাদ্রিদ +5 গোল ডিফারেন্স এবং এসি মিলান হচ্ছে +4 গোল ডিফারেন্সে। তারপরে 14 পয়েন্ট নিয়ে আছে আতালান্তা এবং বেয়ার লিভারকুসেন আছে 13 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। 13 পয়েন্ট নিয়ে যদিও 6টা দল আছে, এর মধ্যে বেয়ার লিভারকুসেনের গোল ডিফারেন্স যেহেতু +6, সেই হিসেবে তারা আছে অষ্টম দলে। তো লিভারপুলের কথা যেহেতু শুরু করেছে, লিভারপুল একমাত্র এইবারে চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র দল যারা 7টা খেলার 7টা ম্যাচই জিতেছে। 21 পয়েন্ট নিয়ে তারা আছে 1 নম্বর পজিশনে। 15টা গোল দিয়েছে, 2টি গোল খেয়েছে। প্রথম গোলটি খেয়েছিল এসি মিলানের বিপক্ষে, একদম প্রথম ম্যাচে প্রথম দিকেই তারা গোলটা খেয়ে বসে 1-0 গোলে পিছিয়ে থাকা পরে 3-1 গোলে তারা জিতে এবং সর্বশেষ ম্যাচে লিলের বিরুদ্ধে দ্বিতীয় গোলটা খায়। প্রথমে যদিও লিভারপুল গোল দেয়, তারপর লিলে তাদেরকে গোল দেয়, তারপরে 2-1 গোলে ম্যাচ জিতে যায় সালার ব্যবধানে। তো এই মাঝখানে 6টি ম্যাচ, বলা যায় মোট 60টি ম্যাচে অ্যাকচুয়ালি লিভারপুল কোনো গোল হজম করতে হয়নি। নেক্সট ম্যাচটি হচ্ছে পিএসভি আইনহোভেনের বিরুদ্ধে এবং পিএসভি আইনহোভেন আসলে সুতোয় ঝুলতেছিল। তারা 11 পয়েন্ট নিয়ে আছে 19তম পজিশনে। তো পিএসভির অবশ্যই জিততে হবে ম্যাচটা, আর লিভারপুলের অবশ্য অল উইনিং রেকর্ডটা কি ধরে রাখতে পারে না কিনা সেটা আসল কথা প্রমাণ করার বিষয়। তো লিভারপুল এখন পর্যন্ত ওই যে যেটা বললাম 2টা গোল হজম করতে হয়েছে। তো লিভারপুলের এইবারে যদি 8টার 8টা ম্যাচ জিততে পারে সেটা আসলে গ্রেট একটা অ্যাচিভমেন্ট হবে, কারণ কি নতুন কোচের আন্ডারে, আন্ডার স্লটের আন্ডারে তার লিভারপুল কিন্তু অলৌকিক খেলা দেখাচ্ছে। এবং 2 নম্বরে আছে বার্সেলোনা। প্রথম ম্যাচটা তারা হেরে যায় এএস মোনাকোর কাছে, তারপরে কিন্তু তারা টানা 6টা ম্যাচ জিতে এবং 6টা ম্যাচের মধ্যে কিন্তু বায়ার্ন মিউনিখকে হারায়। তবে সেটা ইম্পর্টেন্ট না, গত ম্যাচ বেনফিকার বিরুদ্ধে তারা 4-5 গোলে জিতে আসে, হুইচ ওয়াজ আমার মতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এভার। কারণ কি তারা 4-2 গোলে 68 মিনিটে 4-2 গোলে পিছিয়ে থেকে তারপরে শেষ কয়েক মিনিটে তারা 3টা গোল দিয়ে 5-4 গোলে জিতে আসে। শুধু তাই না, ম্যাচ শেষে মারামারি হয়, মানে অনেক কিছুই আমাদের দেখতে হয়েছে, অনেক কিছু সাক্ষী হতে হয়েছে। আসলেই চমৎকার একটা খেলা। তো নেক্সট ম্যাচ তাদের হচ্ছে, মানে লাস্ট ম্যাচ তাদের খেলা হবে আতালান্তার বিরুদ্ধে। আতালান্তা আছে 7ম পজিশনে এবং আতালান্তা এই মৌসুমে মাত্র একটি ম্যাচ ইতিমধ্যে হেরেছে। সেই একটি ম্যাচ হেরেছে আরেকটি স্প্যানিশ, বলা যায় বার্সেলোনার মেইন রাইভাল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে 3-2 গোলে নিজেদের মাঠে হারে। তো এবারে বার্সেলোনার কাছে কিন্তু বার্সেলোনা মাঠে খেলা হবে আতালান্তা। তো স্প্যানিশ দলকে তারা দমন করতে পারবে না কিনা এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। গাসপারিনি কি স্প্যানিশ ট্যাকটিক্স এর বিরুদ্ধে কি সে তার নিজের ট্যাকটিক্স সাজাতে পারবে না কিনা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং বার্সেলোনা যেহেতু প্রথম ম্যাচটা হেরেছে, তো আতালান্তা একটা চান্স অবশ্যই থাকবে তাদেরকে হারানোর। এবং তো আমার ওপিনিয়ন হচ্ছে বার্সেলোনা কিন্তু এই মৌসুমে অ্যাকচুয়ালি জার্মান প্লাস স্প্যানিশ ট্যাকটিক্স অবলম্বন করতেছে। হান্সি ফ্লিকের আন্ডারে কিন্তু বার্সেলোনা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলাটা খেলে। তো আতালান্তার বিরুদ্ধে আসলে খেলবে, দেখা যাক কি হয়। পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বার্সেলোনা আসলে ইজি জয় পাওয়ার একটা সম্ভাবনা, কারণ কি বার্সেলোনা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। তারা 26টা গোল এখন পর্যন্ত দিয়েছে এবং সেকেন্ড হিসেবে বরুসিয়া ডর্টমুন্ড যারা মাত্র 19টা গোল দিয়েছে। তো আপনারা বুঝতেই পারতেছেন বার্সেলোনা এবারে গোল মেশিন হয়ে গিয়েছে। সেখানে আতালান্তা আরেকটা দল যারা কিন্তু খুব কম গোল হজম করতে হয়েছে, তারা এখন পর্যন্ত 4টি গোল হজম করেছে, অপর পাশে 11টি গোল দেয়। তো আতালান্তার জন্য এটা আসলে খুব বড় ধরনের জার্নি হবে। টপ 8-এ ফিনিশ করতে পারা আসলে বড় একটা বিষয়, কিন্তু অ্যাটলিস্ট তারা তো প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তো থার্ড দল হচ্ছে আর্সেনাল, যারা 16 পয়েন্ট নিয়ে আছে। ইন্টার মিলানো 16 পয়েন্ট, তো আর্সেনাল 16 পয়েন্ট নিয়ে আছে। এখন পর্যন্ত একটা ম্যাচ হেরেছে, সেই ম্যাচটা হেরেছে ইন্টার মিলানের বিরুদ্ধে। তো তারা পাশাপাশি থাকাটা আসলে সৌভাগ্য।
একটা কথা। এবং ইন্টার মিলান এই মৌসুমে একটা ম্যাচই হেরেছে, সেটা লিভারকুসেনের বিরুদ্ধে। ইন্টার মিলান নিয়ে একটু পরে আলোচনা করি। তো আর্সেনাল নিয়ে প্রথমে যেটা আলোচনা করছিলাম, আর্সেনাল গত ম্যাচেও কিন্তু ডিনামো জিগ্রেবকে হারিয়েছে। শেষ খেলাটা থাকবে জিরোনার বিরুদ্ধে। জিরোনা প্রথমবারের মতো যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসে, তো আর্সেনাল টপ 3 নিশ্চিত মোটামুটি বলা যায়। এখন চলে আসি চতুর্থ দল, সেটা হচ্ছে ইন্টার মিলান। ইতালিয়ান দলগুলোর মধ্যে তারা 1 নম্বর পজিশনে আছে। এইবারে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান মাত্র একটি ম্যাচই হারে, সেই ম্যাচটা হারে লিভারকুসেনের বিরুদ্ধে। মজার বিষয়, ইন্টার মিলান এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে একটি মাত্র গোল হজম করতে হয়, সেটা লিভারকুসেনের বিরুদ্ধে, এবং সেই গোলটা হজম করার মাধ্যমে তারা কিন্তু হেরেও যায়। তো বলাই যায় যে ইন্টার মিলানকে যে গোল দিতে পারবে সেই ম্যাচ জিততে পারবে। কিন্তু অপর পাশে 6টা টিম কিন্তু ব্যর্থ হয় এখন পর্যন্ত। এর মধ্যে আর্সেনাল একটা দল যে তাদের কাছে হেরে যায়, এবং ম্যানচেস্টার সিটি একমাত্র দল যে তাদের কাছে 1 পয়েন্ট নিয়ে ফিরে আসে। তো ইন্টার মিলান এখন পর্যন্ত ওই একটা ম্যাচই ড্র করে ম্যানচেস্টার সিটির কাছে, এবং আর্সেনালকে 1-0 গোলে হারায়। তারা হারে শুধুমাত্র লিভারকুসেনের বিরুদ্ধে। নেক্সট ম্যাচটা হচ্ছে তাদের এএস মোনাকোর কাছে। সেই মোনাকো, যেই মোনাকো বার্সেলোনাকে প্রথম ম্যাচে হারায়। তো মোনাকোর বিরুদ্ধে তাদের ম্যাচটা হবে এপিক একটা ম্যাচ। কারণ কি, মোনাকো এখন পর্যন্ত বেনফিকা এবং আর্সেনালের কাছে হারে। তো যেহেতু আর্সেনালকে ইন্টার মিলান হারায়, তো মোনাকো যেহেতু আর্সেনালের কাছে হারে, তো ওই হিসাব অনুসারে কিন্তু ইন্টার মিলান আসলে মোনাকোর কাছে জয় পাওয়ার সম্ভাবনাই উচিত। আর খেলা যেহেতু সানসিরোতে, তো ইন্টার মিলান অবশ্যই সানসিরোতে একটা বড় দল। এবং এবারে ইন্টার মিলান আছে দারুণ ফর্মে। গত 2 বছরের মধ্যে তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলেছে। ইনজাগির দলটা এবারে সবচেয়ে বয়স্ক একটা দল। তো সেই হিসেবে এক্সপিরিয়েন্সের কাছে আসলে ইন্টার মিলান জয় পাওয়ার সম্ভাবনাই বেশি। এস মোনাকো পরাজয়ের সম্ভাবনা বেশি। তো টপ 4 মোটামুটি আমার কাছে মনে হয় এই 4টা দলই থাকার সম্ভাবনা বেশি। আসি 5 এবং 6-এ। 5-এ আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, 6-এ আছে এসি মিলান। তো অ্যাটলেটিকো মাদ্রিদ এইবারে আসলে প্রথম দিকে সূচনাটা ছিল একটু খারাপ, লিলের কাছে তারা হেরে যায়, এবং তারপরে টানা 4টা ম্যাচ তারা জিতে। এই 4টা ম্যাচের মধ্যে প্রথমে পিএসজি কে তারা হারায় 2-1 গোলে, তারপরে ছোট দল স্পার্টা প্রাহা এবং স্লোভান ব্রাতিস্লাভাকে উড়িয়ে গত ম্যাচ লিভারকুসেনকে 2-1 গোলে তারা হারিয়ে দিয়ে তারা ভালো একটা কামব্যাক করে। এবং পিএসজি এবং লিভারকুসেনের বিরুদ্ধে তাদের ফলাফলটা ছিল একটু ডিফারেন্ট। পিএসজি বিরুদ্ধে তাদের পজিশন ছিল 30%, এবং গতকাল লিভারকুসেনের বিরুদ্ধে তাদের পজিশন ছিল 28%। পিএসজি বিরুদ্ধে তারা মোট শট নেয় 5টি, এবং লিভারকুসেনের বিরুদ্ধে মোট শট নেয় 3টি। 3টির মধ্যে মাত্র 2টি গোল করে, 2টি শট অন টার্গেট, দুটোটাই গোল করে। পিএসজি বিরুদ্ধে 2টা শট অন টার্গেট, একটা গোল করতে পারে। তো আপনারা বুঝতেই পারতেছেন তারা কিছুটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ, সরি, পিএসজি বিরুদ্ধে তারা 2-1 গোলে জিতে। তো অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ভালো কামব্যাক করতেছে, এবং সিমিওনি শেষ মৌসুমে হয়তোবা সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেই ছাড়বে। আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এরকম ভাবে পেশেন্স নিয়ে খেলতে পারে, সেই দল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলার সমূহ সম্ভাবনা থাকে। এবং অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু খুবই ভালো করতেছে, ছোট দলকে উড়াই দিতেছে। এবং নেক্সট ম্যাচ যেহেতু তাদের সালজবুর্গের বিরুদ্ধে, সেই সালজবুর্গের বিরুদ্ধে, যে সালজবুর্গের বিরুদ্ধে তাদেরই রাইভাল রিয়াল মাদ্রিদ গত ম্যাচ 5-1 গোলে জিতে। তো এইখানে একটা গোল বন্যা আমার কেন জানি মনে হচ্ছে দেখার সম্ভাবনা আছে। তো টপ 5 এই 5টা দলেরই সম্ভাবনা। চলে আসি 6 দল যারা 15 পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে আছে, সেটা হচ্ছে এসি মিলান। প্রথম 2টা ম্যাচ লিভারপুল এবং লিভারকুসেনের কাছে তারা হারে, এবং লিভারপুলকে প্রথমেই তারা গোল দিয়ে এগিয়ে যায়, তারপরে 3টা গোল খেয়ে হেরে যায়, এবং লিভারকুসেনের বিরুদ্ধে ভালো খেলে ফনসেকার দল 1-0 গোলে হেরে যায়। তারপর ফনসেকার দল তারা 4টা ম্যাচ জিতে। আনফরচুনেটলি তাকে বিদায় নিতে হয়, এবং পাওলো পাওলো ফনসেকার রিপ্লেসমেন্ট আরেক পর্তুগিজ আছে, সেই পর্তুগিজ হচ্ছে কনসেকাও। সে গত ম্যাচে জিরোনার বিরুদ্ধে জিতে যায়। লাস্ট ম্যাচটা ডিনামো জিগ্রেবের বিরুদ্ধে। আশা করা যায় ডিনামো জিগ্রেবের বিরুদ্ধে তাদের একটা জয়ের সম্ভাবনাই বেশি। তো টপ 6 অ্যাটলিস্ট তারা ধরে রাখতে পারবে, সেটা আশা করি। আর ম্যাচ যদি ড্র হয় এবং অন্যান্য ফলাফল যদি তাদের তাদের সাথে মিলে যায়, তাহলে হয়তোবা টপ 8 মিলানের জন্য নিশ্চিত। তো এই টপ 6টা দল আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরা টপ 8-এ থাকবেই, এবং টপ 8-এ শুধু থাকবে না, সমূহ সম্ভাবনা আছে তারা টপ 6-এই নিজেদের পজিশন ধরে রাখার চান্স বেশি। এখন চলে আসি আতালান্তা, যে আছে 7ম পজিশনে। তারা এখন পর্যন্ত একটা ম্যাচই হেরেছে, সেটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তো স্প্যানিশ রাইভাল বার্সেলোনাকে তারা হারাতে পারবে না কিনা, এটা নিয়ে আমার আসলে বড় প্রশ্ন। তো গাসপারিনির দল আসলে আনপ্রেডিক্টেবল একটা দল, কিন্তু এবারে কিছুটা ডিফেন্সিভ অ্যাপ্রোচে তারা আগাচ্ছে। তারা এখন পর্যন্ত কেএলটিকে কাছে ড্র করেছে, আর্সেনালের কাছে ড্র করেছে, এছাড়া বাকি সবগুলোই ম্যাচ জিতেছে। মাঝখানে স্টুটগার্টকে হারিয়েছে, ইয়াং বয়েজকে হারিয়েছে, এবং গত ম্যাচ স্টাম গ্রাজকে হারিয়েছে। তো বড় দল বার্সেলোনার বিপক্ষে তারা কি করে, এটা একটা বড় প্রশ্ন। তো আমার কাছে তারা যেহেতু প্লে অফ পর্যন্ত নিশ্চিত করেছে, এবং তাদের আসলে জিতার
বা হারার কিছু নাই। দ্যাটস ওয়াই তারা এই ম্যাচটা এত গুরুত্ব দিয়ে নাও খেলতে পারে, সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা একটা ইজি জয় পাওয়ার সম্ভাবনা বেশি। তো তারা টপ 8 হয়তো বা নাও থাকতে পারে। টপ অষ্টম স্থান যেটা বেয়ার লিভারকুসেন, প্রথম জার্মান টিম যারা টপ 8 এর মধ্যে আছে। বেয়ার লিভারকুসেন দুইটা মিলান ক্লাবকে হারানোর এই মৌসুমে দেখায়, দুইটা মিলান ক্লাবকেই তারা হারিয়েছে, দুটোটাই 1-0 গোলের ব্যবধানে নিজেদের মাঠে তারা হারিয়েছে। তো জাভি আলোনসোর দল এই মৌসুমে আসলে ডিফারেন্ট ফুটবল খেলা শুরু করতে চাচ্ছিল, কিন্তু তারা গত ম্যাচে হেরে গিয়ে একটা শক সবার মধ্যে তৈরি করেছে। যদিও তারা এখন পর্যন্ত দুইটা ম্যাচ হেরেছে, লিভারপুলের কাছে 4-0 গোলে এবং গত ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে 2-1 গোলে হেরেছে। শুধু তাই না, তারা 72% পজিশন ধরে রেখে তারা ম্যাচটা হেরে যায়। তো নেক্সট খেলা স্পার্টা প্রাহার কাছে আসার কথা। স্পার্টা প্রাহা এবারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অলরেডি বের হয়ে গিয়েছে, তো তাদের হারানো কিছু নাই, কিন্তু লিভারকুসেনের টপ 8-এ থাকতে হলে স্পার্টা প্রাহাকে অবশ্যই হারাইতে হবে। নিজেদের মাঠে খেলা, তো অবশ্যই তারা ড্র অ্যাটলিস্ট করবে। সো আমার কাছে মনে হচ্ছে টপ 8-এর মধ্যে লিভারকুসেন নিশ্চিত। একমাত্র আতালান্তায় বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট আসি 13 পয়েন্ট নিয়ে মোট 6টা দল আছে। তো লিভারকুসেনের নাম নিলাম। এখন আসি 9 নম্বরে অ্যাস্টন ভিলা, 10 নম্বরে মোনাকো, 11 নম্বরে ফেয়ারনুড, 12 নম্বরে লিল্লে এবং 13 নম্বরে স্তাদে ব্রেস্তোয়া। তো এখানে আমরা অলরেডি 3টা ফ্রেঞ্চ দল পেয়ে গিয়েছি। তো ফ্রেঞ্চ দলগুলা এখন পর্যন্ত খুবই ভালো ফাইট দিয়ে গিয়েছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে নেক্সট রাউন্ডে আসলে এতগুলা ফ্রেঞ্চ দল নাও যাওয়ার সম্ভাবনা। তো লিভারকুসেনের মানে আতালান্তা স্থানটা দখল করার মতো দল কি কে আছে? তো নবম স্থান যেটা অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলার নেক্সট খেলা হচ্ছে ক্যালটিক গ্লাসগোর বিরুদ্ধে। ক্যালটিক গ্লাসগোর কোচ হচ্ছে ব্র্যান্ডন রজার্স। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার তার এক্সপিরিয়েন্স আছে, এবং অ্যাস্টন ভিলার এমরের বিপক্ষে কিন্তু ব্র্যান্ডন রজার্সের দল খেলেছে। তো দেখা যাক, এই ম্যাচটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ কি ক্যালটিক গ্লাসগোরও নেক্সট রাউন্ডে যাওয়ার খুব ইচ্ছা। তো যেহেতু খেলা ভিলা পার্কে, সো এই ম্যাচটা খুবই টাফ হবে অ্যাস্টন ভিলার জন্য। এবং অ্যাস্টন ভিলা গত ম্যাচটা হেরেছে আপনার এএস মোনাকোর কাছে, মাঝখানে তারা হেরেছিল ক্লাব ব্রুজের কাছে। তো অপেক্ষাকৃত ডিফেন্সিভ দলের বিরুদ্ধে কিন্তু অ্যাস্টন ভিলা ধরা খাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো ক্যালটিক গ্লাসগো, স্মাইকেল আছে, সো ব্র্যান্ডন রোজার্স আছে, মনে হচ্ছে এই ম্যাচটা ড্র হবে। তো টপ 8-এ না যাওয়ার সম্ভাবনাটাই অ্যাস্টন ভিলার বেশি আমার কাছে মনে হচ্ছে। এস মোনাকো প্রথম ম্যাচে বার্সেলোনাকে উড়ায় দেয়, তো বার্সেলোনাকে হারিয়ে দিয়ে তারা মাঝখানে আর্সেনালের কাছে হারে এবং বেনফিকার কাছে হারে। তো নেক্সট ম্যাচ ইন্টার মিলানের বিপক্ষে, হুইচ উইল বি এ টাফ ম্যাচ। ড্র করার সম্ভাবনা বেশি। ড্র করলেও তারা টপ 8-এ যেতে পারবে না। তাদের টপ 8-এ যেতে হলে অবশ্যই 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 ইন্টার মিলানকে হারাইতে হবে, এবং সেটা সান সিরো থেকে হারাইতে হবে। তো এস মোনাকোর জন্য একটা টাফ অপোনেন্ট। তো 8, 9, 10 এরা আসলে পজিশন সুইচ হবে না, মোটামুটি তারা পয়েন্ট লুজ করার সম্ভাবনাই বেশি। এসে পড়ি ফেয়ারনোড এবং লিল্লে। তো ফেয়ারনোড গত ম্যাচে বায়ার্ন মিউনিখকে 3-0 গোলে হারিয়ে দেয়। তার আগের ম্যাচ যদিও স্পার্টা প্রাহাকে 4-2 গোলে হারায়, তো নিজেদের মাঠে কিন্তু তারা সালজবুর্গের মতো একটা দলের কাছে হারে। তারা কিন্তু সেই দল যারা বেনফিকাকে হারায় এবং ম্যানচেস্টার সিটির কাছে 3-0 গোলে পিছিয়ে পড়া পরে তারা কিন্তু 3-3 গোলে ড্র করে। এবং ওই ম্যাচের নায়ক জিমিনেজ, সান্তিয়াগো জিমিনেজ, মেক্সিকান স্ট্রাইকার, আর্জেন্টিনান বর্ন মেক্সিকান স্ট্রাইকার, যার ইতালিয়ান পাসপোর্টও আছে। তারা, সে এখন এসি মিলানের নতুন স্ট্রাইকার হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য শেষ খেলা হবে লিল্লে। মিলানে আসুক ইয়া না আসুক, সে কিন্তু ফেরানোর ছাড়ছে। তো লিল্লের বিরুদ্ধে সে হয়তো একটা খুব বড় ধরনের কিছু একটা করে দেখাতে পারে, এটাই আমার সম্ভাবনা বেশি। এবং লিল্লে যেহেতু 12তম পজিশনে আছে 13 পয়েন্ট নিয়ে, তো এই দুইটা ম্যাচ হবে টপ 5-এ ফাইট দেওয়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি ড্র করে বসে তাহলে দুইজনই টপ 8 হারিয়ে ফেলবে। যে জিতবে সে টপ 8-এ যাওয়ার সম্ভাবনা, কারণ কি আতালান্তা পয়েন্ট লুজ করবে। তো আতালান্তার জায়গাটা তাদের দখল করার জন্য আমার কাছে মনে হচ্ছে ফেয়ারনোড অথবা লিল্লে যে কোনো একজন যাওয়ার সম্ভাবনা বেশি। আর তারা যদি না যেতে পারে, হয়তো বা অ্যাস্টন ভিলা যদি হারিয়ে দেয়, অ্যাস্টন ভিলাই যাওয়ার সম্ভাবনা বেশি। স্তাদে ব্রেস্তো এই মৌসুমে চমৎকার খেলছে, কিন্তু স্তাদে ব্রেস্তো কিন্তু আসলে ইজিয়ার অপোনেন্টের বিরুদ্ধে খেলেছে দেখে তারা কিন্তু ফলাফল বের করতে পেরেছে। তারা শেষ খেলা সাকটার দোনেস্কের বিরুদ্ধে হেরে গিয়েছে, এবং তার আগে বার্সেলোনার বিরুদ্ধে উড়ে গিয়েছে। নেক্সট খেলা হবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে, এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কেন জানি মনে হচ্ছে ইজিলি তারা হেরে যাওয়ার সম্ভাবনা। মজার একটা বিষয়, রিয়াল মাদ্রিদ আতালান্তাকে হারিয়েছে, শেষ খেলাটা আতালান্তার হচ্ছে বার্সেলোনা বিপক্ষে। বার্সেলোনা স্তাদে ব্রেস্তোকে হারিয়েছে, শেষ খেলা কিন্তু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। তো দুটোটা জায়গায় দেখা যাচ্ছে স্প্যানিশ দলের জয় হওয়ার সম্ভাবনা। এবং স্তাদে ব্রেস্তো এখন পর্যন্ত প্লে অফ যেহেতু নিশ্চিত করেছে, তো প্লে অফই সম্ভাবনা বেশি, টপ 8-এ যাওয়ার সম্ভাবনা নাই। তো 13 পয়েন্ট নিয়ে এই দলগুলো গেল। এখন আসি 12 পয়েন্ট নিয়ে আরো আছে 5টা দল। কে কে 14 পজিশনে? বরুসিয়া ডর্টমুন্ড, 15তে বায়ার্ন মিউনিখ, 11তে 16তে হচ্ছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস আছে 17তে, এবং ক্যালটিক গ্লাসগো আছে
18তম পজিশনে, এরা সবাই 12 পয়েন্ট নিয়ে আছে। তো বরুসিয়া ডর্টমুন্ড নিয়ে আলোচনা করি। বরুসিয়া ডর্টমুন্ড গত ম্যাচে বোলোনিয়ার কাছে হেরে যায়। শুধু তাই না, এত বাজে খেলে হেরে যায় যে নুরি সাইনকে স্যাক পর্যন্ত করা হয়। তো তাদের জার্মান লিগেও মানে বুন্দেসলিগাতে তারা 10ম স্থানে আছে। বোলোনিয়ার সাথে হারার আগে, এর আগে বার্সেলোনার কাছে 2-3 গোলে হেরে যায়, এবং এই মৌসুমে তারা রিয়াল মাদ্রিদের কাছেও 5-2 গোলে হারে। তো স্প্যানিশ দুটোটা দলের কাছে তারা হারে এবং ইতালিয়ান দলের কাছে হারে। নেক্সট খেলা শাখতার দোনেস্কের বিরুদ্ধে। নতুন কোচ কি করে এটা আসলে একটা দেখার বিষয়। তবে শাখতার দোনেস্ক এত বড় দল না যে ডর্টমুন্ডকে হারিয়ে দেবে ইজিলি। তারপর একটা ভালো ফাইট দিবে বলে সম্ভাবনা আছে। এখানে আবার যদি বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ জিতে এবং অন্যান্য রেজাল্ট যদি তাদের ফেভারে আসে, তাহলে তারা 15 পয়েন্ট নিয়ে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আতালান্তার জায়গা কিন্তু তারাও দখল করতে পারে। আবার বায়ার্ন মিউনিখেরও কিন্তু যথেষ্ট চান্স আছে, কারণ কি বায়ার্ন মিউনিখে খেলা হচ্ছে স্লোভান ব্রাতিস্লাভার বিরুদ্ধে, এবং স্লোভান ব্রাতিস্লাভা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। 7টা ম্যাচের একটা ম্যাচও জিততে পারেনি, তারা আছে 35তম পজিশনে। তো এখানে বায়ার্ন মিউনিখ আসলে হারার, মনে হয় না হারার সম্ভাবনা আছে, কিন্তু স্লোভান ব্রাতিস্লাভা যেহেতু বাতিল একটা দল, যে কোনো একটা হোঁচট কিন্তু দিয়েও দিতে পারে। খেলা হবে যদিও মিউনিকের মাঠে, তো বায়ার্ন মিউনিখ আসলে একটা বড় ব্যবধানে জয় পাবে। বায়ার্ন মিউনিখও কিন্তু আতালান্তার সেই স্থানটা দখল করতে পারে। তবে রিয়াল মাদ্রিদ কিন্তু একদম সাথেই লাগানো আছে, তারাও 16তম পজিশনে আছে 12 পয়েন্টে। বায়ার্ন মিউনিখ 17টা গোল দিয়েছে, রিয়াল মাদ্রিদ দিয়েছে 17টা গোল। বায়ার্ন মিউনিখ 11টা গোল খেয়েছে আর রিয়াল মাদ্রিদ 12টা গোল খেয়েছে। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত হেরেছে মিলানের কাছে এবং লিভারপুলের কাছে। তো এই দুইটা ম্যাচ বড় ব্যবধানে হারাতেই তারা কিন্তু গোল ডিফারেন্সে পিছিয়ে পড়েছে, কিন্তু তাদের খেলা স্তাদে ব্রেস্তোয়ার সাথে। তো তারা স্তাদে ব্রেস্তোকে লিপফ্রগ করে এগিয়ে যাবে। কিন্তু এই তিনটা দল কি আতালান্তার স্থানটা দখল করতে পারবে না কিনা, এটা একটা বড় প্রশ্ন। যে বেশি গোল দিবে সে অ্যাকচুয়ালি আতালান্তার সেই স্থানটা পূরণ করার সম্ভাবনা বেশি। কেন জানি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের সম্ভাবনাটা বেশি, যেহেতু স্তাদে ব্রেস্তোয়া আসল কথা তারা অলরেডি প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, তার সেই হিসেবে আসল কথা সেই খেলাটা একটা গুরুত্ব দিয়ে খেলবে না, তার প্লেয়ারদেরকে রেস্ট দিবে। সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের আসলে গোল ব্যবধানে, বেশি গোল ব্যবধানে জিতার সম্ভাবনাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। তো বড়সিয়া ডর্টমুন্ড নিয়ে যেহেতু আলোচনা করছিলাম, সেটা আগে বলে নিই। এবারে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোলদাতা তো বার্সেলোনা, সেকেন্ড হচ্ছে বড়সিয়া ডর্টমুন্ড 19টা গোল করে। তারা ক্যালটিক গ্লাসগোকে উড়িয়ে দেয়। সেই ক্যালটিক গ্লাসগো জুভেন্টাসের সাথে 17 এবং 18তম পজিশন নিয়ে দৌড়ে আছে। জুভেন্টাস 17তম পজিশনে +4 গোল ডিফারেন্স, এবং ক্যালটিক গ্লাসগো 18তম পজিশনে। মানে ডর্টমুন্ডের কাছে এত বড় হেরে যাওয়ার পরও তারা শেষ 5টা ম্যাচ কিন্তু আনবিটেন। আতালান্তার কাছে 0-0 গোলে ড্র, তারপর লাইপজিগের কাছে 3-1 গোলে জিতে, ক্লাব ব্রুজের কাছে 1-1 গোলে ড্র, দেন ডিনামো জিগ্রেবের কাছেও 0-0 গোলে ড্র। শেষ ম্যাচটা ইয়াং বয়েজ বার্নের কাছে 1-0 গোলে জিতে যায়, এবং শেষ খেলাটা তাদের থাকবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। তো এটা কেন জানি মনে হচ্ছে একটা ড্র হওয়ার সম্ভাবনা, কিন্তু জিতেও তো যেতে পারে। তো মাঝখানে জুভেন্টাসের কথা বাদ দিয়েছে, থিয়াগো মোতা আসার পরে আসল কথা তারা মানে ড্র বেশি করতেছে, তাদের লিগেও 17টাও বেশি ড্র আছে, এবং এখানেও চ্যাম্পিয়ন্স লিগে তারা 3টা ম্যাচ ড্র করেছে, 9টা গোল দিয়েছে, 5টা গোল খেয়েছে। সেই জায়গায় লাস্ট খেলাটা হবে বেনফিকা বিরুদ্ধে, যেটা আমি আসলে এক্সপেক্ট করতেছি ড্র করার, কিন্তু নতুন স্ট্রাইকার কোলোমোয়ানিতে আসাতে হয়তো জুভেন্টাস এই নেক্সট ম্যাচটা কিছু একটা করে দেখাইতেও পারে। কিন্তু ক্লাব ব্রুজের বিরুদ্ধে যেভাবে 0-0 গোলে ড্র করেছে, আমার কাছে বেনফিকার বিরুদ্ধে আসলে তাদের পজিটিভ রেজাল্ট আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। চলে আসি 19তম দল, সেটা হচ্ছে 19 এবং 20তম দল, তারা 11 পয়েন্ট নিয়েছে। পিএসভি আইনহোভেন এবং ক্লাব ব্রুজে। ওই যে ক্লাব ব্রুজে গত খেলা কিন্তু জুভেন্টাসের কাছে ড্র করে। ক্লাব ব্রুজে এই মৌসুমে দুইটা বড় বড় গোলে হারে, সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ভালো খেলে 3-1 গোলে হারে, দেন মিলানের কাছে ভালো খেলে 3-1 গোলে হারে। তো এই যে -4 গোল, তারপরে তারা টানা 4টা ম্যাচ জিতে, 4টা ম্যাচের মধ্যে অ্যাস্টন ভিলাকে তারা হারায়, কেল্টিকের কাছে 1-1 গোলে ড্র করে, দেন স্পোর্টিং লিসবনকে তারা 2-1 গোলে হারায়, এবং গত ম্যাচে জুভেন্টাসকে 0-0 গোলে রুখে দাঁড়ায়। তো ক্লাব ব্রুজে কিন্তু খারাপ ফলাফল কিন্তু করে নাই। নেক্সট খেলাটা আনফরচুনেটলি তাদের ম্যানচেস্টার সিটির সাথে। ম্যানচেস্টার সিটি 8 পয়েন্ট নিয়ে আছে 25তম পজিশনে। তো ক্লাব ব্রুজে এখন পর্যন্ত যা করেছে অবশ্যই বলবো চমৎকার খেলা দেখিয়েছে, এবং নেক্সট ম্যাচটা যদি কোনোভাবে তারা যদি ড্র করতে পারে, প্লে অফ তাদের নিশ্চিত। তবে কেন জানি মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি এখানে একটা বড় ব্যবধানে জিততে পারে। বড় ব্যবধানে যদি জিতে হয়তো বা ক্লাব ব্রুজের স্থানেই ম্যানচেস্টার সিটি ঢুকে প্লে অফ ম্যাচ খেলবে। তো এটা একটা কাইন্ড অফ প্রথম নকআউট স্টেজ, আমার মতে প্রথম নকআউট গেম, আমার এই রিভিউর মধ্যে প্রথম নকআউট গেম হতে যাচ্ছে। মাঝখানে পিএসভি বাদ গিয়েছে। তো পিএসভির নেক্সট খেলা লিভারপুলের বিরুদ্ধে। কেন জানি মনে হচ্ছে এটা আসল কথা লিভারপুলের জন্য ইজি জয় হবে, কিন্তু পিএসভি
বড় দলের বিরুদ্ধে যতগুলা খেলেছে তারা কিন্তু হেরে গিয়েছে, আর মাঝখানে পিএসজির কাছে শুধুমাত্র তারা ড্র করতে পেরেছে। এখন চলে আসি 10 পয়েন্ট নিয়ে 4টা দল রয়ে গেছে, 21, 22, 23, 24। তো 21তম পজিশনে বেনফিকা, তারপর পিএসজি, স্পোর্টিং লিসবন এবং স্টুটগার্ট। তো এই 4টা দল নিয়ে আসলে গল্প করার মতো অনেক কিছু আছে। বেনফিকা একটা শকিং রেজাল্ট করতেছে এইবারে চ্যাম্পিয়ন্স লিগে, মিক্সড রেজাল্ট করতেছে। তারা ফেয়ারনুডের কাছে হেরে গিয়েছিল, তারপর বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল, শকিংলি মোনাকোকে তারা হারিয়ে দেয় এবং ড্র করে বসে বলোনিয়ার কাছে। গত ম্যাচে বার্সেলোনার কাছে 4-5 গোলে হেরে যায়। তো তাদের খেলাটা আসলে মিক্স রিভিউ চলতেছে। ওই যে যেটা বললাম, ফেয়ারনোডের কাছে 3-1 গোলে নিজেদের মাঠে এবং বার্সেলোনার কাছে 4-5 গোলে নিজেদের মাঠে হারে। নিজেদের মাঠে বোলোনিয়ার কাছেও তারা ড্র করে। তো আরেক ইতালিয়ান দল জুভেন্টাসের বিরুদ্ধে তোরিনোতে তারা আসলে কি ফলাফল করে, এটা একটা বড় বিষয়। কিন্তু জুভেন্টাস যেভাবে ড্র করতেছে, তারা যদি ড্র করে কেন জানি মনে হচ্ছে বেনফিকা বাদ পড়ে যাবে। কিন্তু তারা যদি জিততে পারে হয়তো বা প্লে অফ নিশ্চিত করে ফেলার একটা সমূহ সম্ভাবনা আছে। তো তাদের জন্য এটা একটা বড় ম্যাচ, এবং এটা হবে আমার রিভিউ ভিডিওর দ্বিতীয় নকআউট ম্যাচ, কারণ কি জুভেন্টাসকে যদি হারিয়ে দেয় জুভেন্টাস কিন্তু বাদ পড়েও যেতে পারে। তারপর পিএসজি মোটামুটি বাদ পড়ার সম্ভাবনা ছিল, কোলোমুয়ানিকে লোনে পাঠিয়ে দিয়েছে জুভেন্টাসে, শকিংলি জিতে গেছে। ম্যানচেস্টার বিরুদ্ধে, ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তাদের জিততেই হতো, সেখানে 4-2 গোলে কিন্তু তারা জিতে যায়। শুধু তাই না, 63% পজিশন ধরে রাখে, 67% পজিশন ধরে রাখে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। লুইস এনরিকে চমক দেখিয়ে দিয়েছে। কোলোমনি হয়তো বা একটা অভিশাপ, কারণ কি ফ্রান্স ন্যাশনাল টিম কিন্তু সেই ম্যাচটা হেরে যায়, আমাদের অনেকেরই মনে আছে। এবং ম্যানচেস্টার মানে লোনে পাঠানোর সাথে সাথে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেয়। লাস্ট খেলাটা স্টুটগার্ডের বিরুদ্ধে, এবং স্টুটগার্ডও আছে 10 পয়েন্ট নিয়ে 24তম পজিশনে। তো এই ম্যাচটা তাদের দুইটার ম্যাচ হচ্ছে পারফেক্ট নকআউট ম্যাচ। যে জিতবে সেই কিন্তু নেক্সট রাউন্ডে যাবে, যে হারবে সে বাদ। ড্র করলে দুই টিমই বাদ পড়ার সমূহ সম্ভাবনা আছে। তো এটা অবশ্যই একটা নকআউট স্টেজ বলবো। তো পিএসজির জন্য শুভকামনা, কারণ কি গত ম্যাচ যেভাবে ডমিনেটিং করে জিতেছে, কেন জানি মনে হচ্ছে স্টুটগার্ডের বিরুদ্ধে একটা ভালো ফাইট হবে। অপরপাশে স্টুটগার্ডও কিন্তু ভালো কামব্যাক করেছে। তারা মাঝখানে লিভারপুলে, রিয়াল মাদ্রিদের কাছে হারে, আতালান্তার কাছে হারে, রেড স্টার বেলগ্রাদের কাছে শকিংলি 5-1 গোলে হারে, এবং সেই ম্যাচে কিন্তু তারা 70% পজিশন নিয়েও তারা কিন্তু হেরে যায় ম্যাচটা। তো পিএসজির কাছে হারার সম্ভাবনাটাই বেশি, কিন্তু তারা কিন্তু খেলবে নাই, মানে হারানোর কিছু নাই সেই হিসাবে খেলবে। তো স্টুটগার্ট যেহেতু জার্মান দল, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা ধরে রাখবে। আর হোয়েনেস একটা জোস একটা কোচ। তো 23 নম্বর পজিশনে যেই দলটা আছে, মানে একটা মুহূর্তে ছিল রুবেন অ্যামোরিম থাকাকালীন তারা সেকেন্ড পজিশনে ছিল, এবং অ্যামোরিম চলে যাওয়ার পরে টানা 3টা ম্যাচ হেরে গিয়েছে। শুধু 3টা ম্যাচ হারায়, একটা আর্সেনালের কাছে 5-1 গোলে উড়ে যায়, তারপর ক্লাব ব্রুজের কাছে 2-1 গোলে হারে, এবং গত ম্যাচে আরবি লাইপজিগ, যে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যায়, পুরা টুর্নামেন্টে তারা কোনো পয়েন্ট পায় নাই। গত ম্যাচ 2-1 গোলে লাইপজিগ জিতে যায়। তো লিসবনের অবস্থা হুট করে খারাপ হয়ে গেছে। তো 3টা ম্যাচ আগে তারা ছিল টপ 2, এখন তারা 23তম পজিশন, এবং নেক্সট ম্যাচ বলোনিয়ার সাথে, যে হঠাৎ করে ফর্মে আসে এবং গত ম্যাচ প্রথমবারের মতো কোনো ম্যাচ জিতে এই টুর্নামেন্টে। তো শেষ খেলা যেহেতু বলোনিয়ার হারানোর কিছু নাই, তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ, তারা সম্মান ধরে রাখার জন্য খেলবে। এমনও হইতে পারে স্পোর্টিং লিসবনকে বাদ ফেলায়ও দিতে পারে। তো স্পোর্টিং লিসবনের জন্য আসলে কষ্ট লাগতেছে, কারণ কি রুবেন অ্যামোরিম থাকতে তারা এত ডমিনেটিং টিম, তারা ম্যানচেস্টার সিটিকে পর্যন্ত হারায় 4-1 গোলে। সেই বড় দলকে হারিয়ে তারা কিন্তু এখন নিজেই বিদায় নিচ্ছে। তো ম্যানচেস্টার সিটির কথা বলাতে, ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত 3টা ম্যাচ হারে, একটা স্পোর্টিং লিসবনের কাছে 4-1 গোলে, তারপরে জুভেন্টাসের কাছে 2-0 গোলে, এবং গত ম্যাচ পিএসজির কাছে 4-2 গোলে হারে। যদিও নেক্সট খেলা ক্লাব ব্রুজের বিরুদ্ধে, তো ক্লাব ব্রুজের বিরুদ্ধে তাদের মাস্ট জিততে হবে, এটা একটা নকআউট ম্যাচ। এবং স্পোর্টিং সিটির জন্য যদিও এটা নকআউট ম্যাচ, কিন্তু বলোনিয়া আসলে কোয়ালিফাই করবে না, কিন্তু ম্যানচেস্টার সিটির মাস্ট 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 জিততে হবে। এবং নতুন প্লেয়ার এসেছে, তাদের দেখা যাক নতুন স্ট্রাইকার এখানে কি করতে পারে। রড্রি চলে যাওয়ার পরে ম্যানচেস্টার সিটি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু রড্রির রিপ্লেসমেন্ট কিন্তু ম্যান সিটি নেয়নি। এখন 26তম পজিশনে আছে ডিনামো জিগ্রেব, তারা 8 পয়েন্ট, ম্যানচেস্টার সিটিও 8 পয়েন্ট। তো ডিনামো জিগ্রেবে খেলা হচ্ছে মিলানের বিরুদ্ধে। তারা এই ম্যাচটা যদি জিতে এবং অন্যান্য রেজাল্ট যদি তাদের পক্ষে আসে, হয়তোবা তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারে, তবে হাইলি আনলাইকলি। তো চলে আসি 27তম পজিশনে শাখতার দোনেস্ক। গত ম্যাচ তারা জিতে যায় স্তাদে ব্রেস্তোয়ার বিরুদ্ধে, এবং নেক্সট ম্যাচটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। এখানে আসল কথা ফর্মালিটি ছাড়া আর কিছুই না তাদের।
বলোনিয়ার কথা যেটা বললাম, এই টুর্নামেন্টে সর্বনিম্ন গোলদাতা হচ্ছে বলোনিয়া। তারা মাত্র 3টি গোল করেছে এই মৌসুমে। 3টি গোলের মধ্যে গত ম্যাচে 2টি গোল করেছে এবং 2টা গোল করে তারা ডর্টমুন্ডের মতো বড় দলকে কিন্তু হারিয়ে দিয়েছে। লাস্ট খেলা স্পোর্টিং সিপির বিরুদ্ধে, যারা আসলে ফর্মলেস অবস্থায় আছে এবং বলোনিয়ার সম্মান ধরে রাখার জন্য খেলবে। এবারে টুর্নামেন্টের সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট বলোনিয়ার ছিল। তারা লিভারপুলের বিরুদ্ধে মাত্র 2-0 গোলে হারে এবং অ্যাস্টন ভিলার কাছে 2-0 গোলে হারে। তো বড় বড় দুইটা দল, মোনাকোর কাছে তারা ফেস করতে হয় এবং তাদের ফেস করতে হয় লিলে। তো তুলনামূলক কঠিন ফিকচার ছিল। মাঝখানে বেনফিকাকেও তারা ফেস করে। তো বড় বড় দল কিন্তু তুলনামূলক সে ফেস করে, সেই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্টই তারা আনে। কারণ কি, টুর্নামেন্টে মাত্র 8টি গোল তাদেরকে হজম করতে হয়েছে। যে জায়গায় টপ টিম মানে বার্সেলোনা 11টা গোল হজম করে, অ্যাটলেটিকো মাদ্রিদ 11টা, মিলান 9টা, মোনাকো 10টা, ফেয়ানুর্ড 15টা, রিয়াল মাদ্রিদ তাদের থেকে বেশি 11টা গোল 12টা গোল হজম করতে হয়। সেই জায়গায় বোলোনিয়া মাত্র 8টি গোল হজম করে। তো বড় বড় দলের বিরুদ্ধে খেলেও তারা মাত্র 8টি গোল হজম করতে হয়। জাস্ট তাদের গোল স্কোরার নাই, মাত্র 3টি গোল করেছে। তা নাহলে বোলোনিয়ার ফলাফল হয়তো বা ডিফারেন্ট হতে পারতো। চলে আসি 29তম পজিশনে, স্পার্টা প্রাহাত চলে বিদায় নিয়ে নিয়েছে লিভারকুসেনের বিরুদ্ধে সম্মান রক্ষার খেলা। 30তম পজিশনে লাইপজিগ, গত খেলার আগ পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি, তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছে। গত ম্যাচ তারা হারিয়ে দিয়েছে স্পোর্টিং লিসবনকে। লাস্ট খেলা স্টার্ম গ্রাৎসের বিরুদ্ধে, স্টার্ম গ্রাৎস আছে 33তম পজিশনে, তারাও একটা ম্যাচ জিতেছে। আর 31তম পজিশনে জিরোনা, তাদের শেষ খেলা আর্সেনালের বিরুদ্ধে হারবে। 32তম পজিশনে আছে রেস্টা বেলগ্রাদ, তাদের শেষ খেলা ইয়াং বয়েজ বার্ন। ইয়াং বয়েজ বার্ন এখন পর্যন্ত কোনো পয়েন্ট তুলতে পারে নাই। তো এই শেষ খেলা হয়তোবা তারা নিজেদের মাঠে একটা ম্যাচ জিতার চেষ্টা করবে। 34তম পজিশনে আছে সালজবুর্গ, তারা ফেয়ারনুর্ডকে 3-1 গোলে হারিয়েছে, কিন্তু ওই একটা ম্যাচ জিতার পরে আর কোনো ম্যাচ জিততে পারে নাই। তারা টুর্নামেন্টে এখন পর্যন্ত 4টা গোল দেয়, ওই 3টা গোল ফেয়ারনুর্ডের বিরুদ্ধে। এরপরে 23টা গোল হজম করতে হয়। তাদের লাস্ট খেলা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে, যেটা ইজিলি তারা হেরে যাবে বলেই মনে করছি। স্লোভান ব্রাতিস্লাভা 35তম পজিশনে, বায়ার্ন মিউনিখের সাথে খেলা। তো সম্ভাবনা স্লোভান ব্রাতিস্লাভা 36তম টিম হতে পারে। ইয়াং বয়েজ বার্ন এখন এই মুহূর্তে আছে 36তম পজিশনে। তারা এখন পর্যন্ত 3টা গোল দিয়েছে। তাদের লাস্ট খেলা রেস্টার বেলগ্রাদের বিরুদ্ধে, কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটা তারা জিতে যেতে পারে। এই গেল 1 থেকে 36 পর্যন্ত এই টিমগুলোর র্যাঙ্কিং নিয়ে একটু আলোচনা করলাম। তো টপ 6 আমার কাছে কেন জানি মনে হচ্ছে টপ 6এই থাকবে এবং লাস্ট 6 থাকবে। তো মাঝখানে কিছু কিছু সাফল হবে। তো সাফলের মধ্যে যেই সাফল গুলো হতে পারে সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। যদি ভালো লাগে লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েন। এরকম রিভিউ ভিডিও, আসল কথা এত বড় রিভিউ ভিডিও যেহেতু 36টা টিম, তাই এত বড় ভিডিও করছি। তো অন্যান্য রিভিউ ভিডিওগুলো আমার তুলনামূলক ছোট হবে। তো প্রত্যেকটা খেলা নিয়ে আমি একটা ছোট রিভিউ ভিডিও করার চেষ্টা করব। তো এখানে আপাতত আজকে রাখি। সবাইকে ধন্যবাদ আবারও দিই। আসসালামু আলাইকুম।